তখন মানে আমি স্ক্রিন সুইচ যদি আমি না করি আমার একটু রিমাইন্ড করে দিব। মানে পার্টিসিপেন্ট একটু আর কি ওকে এটাই ওকে আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়। ওকে আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমদ ফাহিম, সিএসসি 62 ব্যাচ। আচ্ছা আমাদের ক্লাসটা শুরু করার আগে আপনাদের একটা জাস্ট রিমাইন্ডার দিয়ে দিই। গতদিন আমি ইমন ভাইয়ের ক্লাসে ছিলাম, তো ভাইও বলছেন যে আমরা যেগুলো আসলে শেখাবো আপনাদের এগুলো আসলে একদিনে বা 2 দিনে শেখার টপিক না, অবশ্যই আপনি বুঝতে পারছেন। তো আমরা জাস্ট আপনাদেরকে এই টপিকগুলা পরিচয় করে দিব। এখন আপনারা হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। না হলে এগুলো আসলে মানে আপনি 2-3 দিনে প্র্যাকটিস করে পারবেন না। বরং আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে এবং আপনি নিশ্চয়ই এখানে আসছেন আপনার মোটিভেশন আছে। সো এটা আমি আর বলতে চাচ্ছি না। জাস্ট হচ্ছে আপনি রেগুলার 2-3-4 ঘন্টা অবশ্যই প্র্যাকটিস করবেন। এটাই শিখেন। একটি টপিক আসলে শেখার জন্য মিনিমাম 1 সপ্তাহ প্র্যাকটিস করতে হয়। আচ্ছা এতটুকু। এখন আমি একটু সরি আমি আজকের স্লাইডটা বানানো হয়নি। আমার আগের যতগুলা ক্লাস ছিল সবগুলাতেই স্লাইড ছিল। আই গেস প্রবলেম হবে না। তো আজকে আপনাদের টপিক ছিল নাম্বার থিওরি, জিসিডি, এলসিএম, ডিভিজর, মাল্টিপল এগুলো আর কি। আচ্ছা আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আচ্ছা আমার হোয়াইট বোর্ড কি দেখা যায়? Okay, তো ফার্স্টে আসেন ডিভিজর। ডিভিজর আসলে কি? ধরেন সংখ্যা আছে 12। তো 12 এর ডিভিজর কি হতে পারে? যদি সো একটা সংখ্যা মানে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তো আমি যদি 12 কে 1 দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগশেষ অথবা রিমাইন্ডার 0 হচ্ছে। আমি যদি 12 কে এভাবে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা এই সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু আমরা যদি 12 কে 5 দ্বারা ভাগ করি তাহলে আনসার নট ইকুয়াল 0 আসবে। এর মানে হচ্ছে এটা 12 এর কোনো ডিভিজন না। সো এটা হচ্ছে ডিভিজরের মানে কিভাবে ডিভিজর মিনিট। তো আপনি যদি সি প্লাস প্লাস অথবা সি ইউজ করে থাকেন তাহলে ডিভিজর একটা সংখ্যা আরেকটা সংখ্যা ডিভিজর কিনা এটা চেক করার ফর্মুলা হচ্ছে ফর এক্সাম্পল আপনি 12 এর ক্ষেত্রে চিন্তা করতেছেন। সো 12 কে সামথিং ধরেন একটা আই দ্বারা ডিভিজিবল কিনা চিন্তা করতেছেন। তো এটা যদি এটা মডুলাস আই সমান সমান যদি 0 হয় তাহলে এটা আসলে এই সংখ্যাটা 12 দ্বারা ডিভিজিবল। আর যদি হয় না মানে তাহলে এটা আসলে 12 দ্বারা ডিভিজিবল। আচ্ছা আবার আরেকটা জিনিস আছে ধরেন আমি 10 এর কথা চিন্তা করি। কারণ আপনি দেখেন 10 এর হচ্ছে ডিভিজর কি হতে পারে? 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। কিন্তু এমন কোন সংখ্যা ধরেন 11, 100, 10 এর চেয়ে বড় কোন সংখ্যা কিন্তু ডিভিজর হতে পারবে না। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম একটা সংখ্যার ডিভিজর তার থেকে ছোট অথবা তার সমান হতে পারে, তার চেয়ে বড় হতে পারবে না। ওকে। তারপরে সিমিলারলি আমরা যদি মাল্টিপলের কাছে আসি ধরেন তাহলে বুঝতে পারছেন যে ডিভিজর আর মাল্টিপল তো মানে মানে কমন প্রপার্টি। সো ধরেন 3 3 এর মাল্টিপল কি হতে পারে? গুণনীয়ক কি হতে পারে? 3, 6, 9, 12, 15 এভাবে। সো আমরা একটা জিনিস খেয়াল করতেছি ধরেন এটা যদি আমি রিভার্সে আসি ধরেন 15 এর একটা ডিভিজর হচ্ছে 3, আবার 12 এর ডিভিজর হচ্ছে 3, 9 এর ডিভিজর হচ্ছে 3, 6 এর আবার ডিভিজর হচ্ছে 3। দ্যাট মিনস একটা সংখ্যার মাল্টিপল গুলা দ্বারা ওই সংখ্যাটা আসলে ভাগ যায় বা ডিভিজিবল হয়। তারপর
একটা জিনিস আপনাদের আমাদের টপিকে ছিল না, এটা নাম্বার থিওরির ক্লাস, কিন্তু আপনাদের একটু দেখাতে হচ্ছে কারণ আমাদের যে টপিকগুলো আছে সেগুলো দেখানোর স্বার্থেই আপনাদের এটা দেখাতে হচ্ছে। তো প্রোগ্রামিং এ একটা কনসেপ্ট আছে, সরি, টাইম কমপ্লেক্সিটি। সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটা প্রোগ্রাম আসলে রান করতে কতটুকু সময় নেবে। ওকে, তো এখানে হচ্ছে আপনাদের এত গভীরে যাওয়া যাবে না, জাস্ট হচ্ছে চিন্তা করেন, ধরেন আপনি একটা ফর লুপ ইউজ করলেন, ফর ইন্টিজার I ইকুয়াল 0 এবং I লেস দেন 9, I প্লাস প্লাস। এখানে আপনি ফর এক্সাম্পল প্রিন্ট করবেন, I প্রিন্ট করবেন। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন এই প্রোগ্রামটা আসলে কতবার চলবে? এনের থেকে একবার কম। আচ্ছা, এটা আসলে n বার 10 টাইমস। n টাইমস চলবে, কারণ এই যে আমি 0 থেকে শুরু করলাম না, এই জন্য। তো এটাকে আমরা বলতে পারি অর্ডার অফ n। ওকে, তো এরকম কিছু যদি হয়, ধরেন আচ্ছা, একটা নাম্বার ধরেন, কি বলবো, আচ্ছা লিখি আমি, integer I equal for example 1, I less than or equal 32, I plus I into I। ওকে, সো এখানে হচ্ছে প্রিন্ট I। ওকে, সো এখানে প্রথম ইটারেশনে 1, দ্বিতীয়টা মানে আচ্ছা I into 2 হবে, I into 2। সো প্রথম ইটারেশনে 1, ইয়া, দ্বিতীয় ইটারেশনে 2, তৃতীয় ইটারেশনে 4, চতুর্থ ইটারেশনে 8, পঞ্চম ইটারেশনে 16 এবং লাস্ট ইটারেশনে 32। তো এটা আসলে প্রতিবার 2 করে বাড়তেছে। সো এটা আসলে টাইম কমপ্লেক্সিটিটা হবে আসলে খুবই কম। ধরেন এটা হবে, আপনি এটা বুঝতেছেন না, ওই যে 5 বার 10 বার করলাম আরকি। এটা যদি আমি আ 32 বারের মতো করি তাহলে সংখ্যাটা দাঁড়াবে গিয়ে 1 to the power 7 এর মতো আরকি। তো খুবই বড় একটা সংখ্যা হবে। দ্যাট মিনস আ এই প্রোগ্রামের ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ log n। অর্ডার অফ log n আসলে খুবই কম সময় নেবে। ধরেন আপনাদের আমি দেখাই। আচ্ছা, ধরেন log 2 base of 1 2 3 4 5 6 7। সো আমি যদি একটা সংখ্যা 1 to the power 7, অনেক বড় সংখ্যা, এটাকে যদি আমি এটা log 2 দিয়ে মানে ইয়ে করি, তাহলে এটা মাত্র 23 বার চলবে। দ্যাট মিনস এটার কমপ্লেক্সিটি খুবই কম। আপনার কতবার, 1 ই 7 বার চলার কথা, কিন্তু মাত্র 23 বার চলার পরে এটা এন্ড হয়ে যাবে। আই গেস মোটামুটি একটা ধারণা দিতে পারতেছি, কারণ টাইম কমপ্লেক্সিটি একটা ব্রড ক্যাটাগরি এবং আপনাদের টপিকও না আজকে। আমি জাস্ট প্রিরিকুইজিট হিসেবে দেখালাম। ওকে, এখন আপনারা একটু বলেন 1 প্রাইম নাম্বার, আচ্ছা আমি প্রাইম নাম্বার একটু বলি। প্রাইম নাম্বার তো আপনারা বুঝেন, মৌলিক সংখ্যা। আর কম্পোজিট, 1 সংখ্যাটা আসলে প্রাইম কিনা কম্পোজিট, কেউ বলেন? প্রাইম হবে ভাই, প্রাইম প্রাইম, হবে। প্রাইম। আর কেউ? আর কারো মত নাই? আচ্ছা, আপনারা একটু ইন্টারেক্ট করবেন, কথা বললে ভালো ভালো লাগে আরকি ক্লাসে। আচ্ছা, আবার কেউ যদি ধরেন কি হবে, ধরেন আপনাদের সময় আমি যখন ছিলাম আসলে কথা বলতে একটু হেজিটেট করতাম। তো আপনারা ইয়েতে চ্যাটে বলতে পারেন। ওকে, সো 1 আসলে প্রাইমের সংজ্ঞাটা আমরা দেখি। প্রাইমের সংজ্ঞাটা হলো কোন সংখ্যা 1 এবং
ওই সংখ্যা দ্বারা ডিভিজিবল হতে হবে, বুঝছেন? তো 1 হচ্ছে 1 দ্বারা ডিভিজিবল, কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল না। কম্পোজিটের সংখ্যা কি? কম্পোজিটের সংখ্যা হলো একটি সংখ্যা 2 এর বেশি সংখ্যা দ্বারা ডিভিজিবল হতে হবে, এটা হচ্ছে কম্পোজিটের সংখ্যা। কিন্তু 1 যেটা, সেটা শুধু 1 দ্বারাই ডিভিজিবল। ওকে, দ্যাট মিনস 1 আসলে একটা ন্যাচারাল নাম্বার, একটা অড নাম্বার, কিন্তু 1 প্রাইমও না, আবার কম্পোজিটও না। ওকে, এবং আরেকটা জিনিস হচ্ছে কোনো নেগেটিভ নাম্বার প্রাইম সংখ্যা নয়। প্রাইম সংখ্যা শুধুমাত্র পজিটিভ নাম্বারের ক্ষেত্রে হয়, প্রাইম অথবা কম্পোজিট। ওকে, তো একটা সংখ্যা প্রাইম কিনা আমরা এটা বুঝবো কিভাবে? আচ্ছা, আমরা একটু ট্রাই করি। আপনাদের ফার্স্টে দেখানো হয়েছিল যে 12 এর ডিভিজর আপনি বুঝতে পারছেন যে আমি বের করছি 3 4 6 12। এটা প্রাইম কিনা কম্পোজিট? কম্পোজিট। ওকে, ধরেন 7 হচ্ছে 1 দ্বারা ডিভিজিবল, 7 দ্বারা ডিভিজিবল। এটা কি প্রাইম কিনা কম্পোজিট? প্রাইম। প্রাইম। ওকে, আচ্ছা, আমরা আরেকটা সংখ্যা দেখি। ফর এক্সাম্পল 16। ছোট একটা দেখি 8। সো 8 2 4 8। ওকে, এখন আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে একটা সংখ্যার এই সংখ্যা দ্বারা ডিভিজিবল, কিন্তু এর চেয়ে ছোট যে সংখ্যা এটা এর অর্ধেক হয়ে যাবে। ধরেন সরি, অর্ধেক না। আচ্ছা, ধরেন আপনাদের ইয়েটা দেখি। ফর এক্সাম্পল আমরা কোডের দ্বারা এটা, মানে এটা মানে কি, ধরেন আমি হচ্ছে একটা সংখ্যা ওই যে ডিভিজিবল কিনা, মানে একটা সংখ্যা মানে অন্যগুলা, এই সংখ্যা কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল কিনা, এটা হচ্ছে আমরা ফার্স্টে দেখছি যে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত আমরা চেক করে দেখব। যেমন ধরেন 6 এর ক্ষেত্রে আমরা দেখব এই 6 টা আসলে 1 দ্বারা ডিভিজিবল কিনা, 2 দ্বারা ডিভিজিবল কিনা, 3 4 5 6 পর্যন্ত। এর বেশি হলে 7 বা 8 হলে হবে না। দ্যাট মিনস আমরা প্রাইম নাম্বার কিভাবে বের করব, যে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত আমরা ইটারেট করে দেখব যে এটা ডিভিজিবল কিনা। ফর এক্সাম্পল আমরা যদি একটা ফর লুপ চালাই, for integer I equal 1, I less than or equal n, I plus plus. Okay, so if, আচ্ছা আমি হচ্ছে খাতায় কোড করতেছি, দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হওয়ার কথা না। তারপরেও যদি কেউ আমার সিনট্যাক্স না বুঝেন বা একটু সমস্যা হয় তাহলে রেসপন্স করবেন। ওকে, তো আমি এনটা প্রাইম কিনা এম এর ডিভিজর গুলো বের করতেছি আর কি। ধরেন আচ্ছা, এখন এন মডুলাস আই সমান সমান 0 হলে এটা একটা ডিভিজর, রাইট? প্রিন্ট, ধরেন প্রিন্ট আমি আই দিলাম, অথবা আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ। ওকে, তাহলে এটা যদি 6 হয়, তাহলে n এর ক্ষেত্রে যদি ধরেন 1 হয়, 1 দ্বারা অবশ্যই ডিভিজিবল। n যদি 2 হয় মানে 6, তাহলে ডিভিজিবল। আবার 6 মডুলাস 3 হলেও ডিভিজিবল, 4 হলে ডিভিজিবল, কিন্তু 6 মডুলাস 5 হলে এটা আসলে ডিভিজিবল না। ওকে, তারপরে 6 মডুলাস 6 এটাও ডিভিজিবল। ওকে, এখন আপনি যদি দেখেন সর্বশেষ প্রাইম যেটা, সর্বশেষ ডিভিজর যেটা, এটার আগের যে ডিভিজর 3, এটা হচ্ছে এটার মানে আমরা যদি i ইনটু i করি, তাহলে এটার স্কোয়ার রুট হচ্ছে সর্বশেষ ডিভিজর, এর থেকে বড় ডিভিজর হতে পারবে না। মানে একটু বড় সংখ্যা থেকে ধরেন 81, তো 81 এর আপনি দেখবেন যে 9 থেকে বড় ডিভিজর নাই। দ্যাট মিনস একটা সংখ্যার ডিভিজর তার স্কোয়ার রুট, আমি যদি এটার 81 এর স্কোয়ার রুট করি তাহলে এটা আসলে 9 আসবে। তো সবচেয়ে বড় ডিভিজর ওই সংখ্যাটা ছাড়া এটার স্কোয়ার রুট হবে। এটা কি আপনারা বুঝতে পারতেছেন?
এটা বুঝতে পারছেন? এই যে ভাই আবার বলবেন? আচ্ছা আবার বলি। আমি বলতে চাইছি যে একটা নাম্বারের ডিভিজর গুলা যেগুলা দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য হয়, এটা আসলে এটার আসলে যে নাম্বার ওই নাম্বার সে তো তার দ্বারা ডিভিজিবল হবেই সবসময়। এটা বুঝতে পারছেন? যে একটা নাম্বার তার দ্বারা ডিভিজিবল সবসময়। মনে করেন 10 এর দ্বারা তো 10 ডিভিজিবল। বুঝতে পারছেন? এটা তো বুঝতে পারছেন? আচ্ছা একটু রেসপন্স করবেন প্রশ্ন করলে। আচ্ছা, তো একটা সংখ্যা আচ্ছা আমরা যখন কোড করব আই গেস আরেকটু ভালো করে দেখাতে পারবো। আমি একটু কোডিং এ যাই। ভাই একটা কোশ্চেন ছিল। ইয়ে, বলেন। ওই যে আগে আপনি প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের কথা যে বলছেন যে সবসময় আছে ইভেন নাম্বার গুলো কি ম্যাক্সিমাম কেসে কি কম্পোজিট হয়? ইভেন নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র 2টা প্রাইম আর সবগুলা কম্পোজিট। 2 প্রাইম আর সব বাকিগুলো কম্পোজিট। কম্পোজিট আমরা এরপরে সিপ দেখবো আই গেস, তখন আর একটু ক্লিয়ার হবে। আমি একটু ইয়ে করে ড্রয়িং করে দেখাবো কি কেন এগুলো আসলে প্রাইম কিনা কম্পোজিট। আচ্ছা কোড দেখতে পারতেছেন আমার? আচ্ছা, আচ্ছা, একটা মিস্টেক হয়েছে আমার। এটা আসলে এটার দ্বিগুণ হবে আর কি। দ্বিগুণ যদি মানে এটা প্রথমে n হবে, আবার n এর চেয়ে মানে অর্ধেক হবে আর কি। কি মানে ডিভিজর হতে পারবে আর কি সেকেন্ড ম্যাক্সিমাম। ওকে, তাহলে আগেরটা বলছিল যে ধরেন 81, সো 81 এর ডিভিজর গুলো হচ্ছে 1 3 9 23 81। সো একটা নাম্বার প্রাইম কিনা এজন্য আমরা বলছি যে এটার হচ্ছে যদি ডিভিজর যদি 2 এর বেশি হয় তাহলে এটা কম্পোজিট নাম্বার অথবা এটা প্রাইম নাম্বার। এখন যদি আমরা একটা কাউন্ট করি যে কতগুলা আসলে কতগুলা ইয়ে আসছে, কতগুলা ডিভিজর আছে তার, তো একটু ছোট সংখ্যা নেই 12। সো 12 এর ডিভিজর হচ্ছে 6টা। তাহলে এটা কি প্রাইম নাকি কম্পোজিট? কম্পোজিট। ইয়া, আবার ধরেন 3 প্রাইম নাকি কম্পোজিট? প্রাইম। প্রাইম, কারণ হচ্ছে এর ডিভিজর মাত্র 2টা আসলে। এখন হচ্ছে আমরা যদি ধরেন একটা ফাংশন মেক করলাম। আচ্ছা ফাংশনটা দেখাবো আপনাদের। আচ্ছা আপনারা তো ফাংশনে অভ্যস্ত হয়ে গেছে সবাই। আপনার কি কারো ফাংশনের সমস্যা আছে? টপিক ক্লিয়ার আছে কিন্তু অনেকদিন করিনি এর জন্য একটু অভ্যাস কমে গেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এরকম যে ধরেন আমি একটা বুলিয়ান ফাংশন ইউজ করতেছি, নাম দিলাম ইজ প্রাইম। তো একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার প্রাইম কিনা। তো আমি জাস্ট হচ্ছে এই কোডটা যদি এখানে নিয়ে নিই, তো যদি মানে এতটুকু পর্যন্ত করলাম যে এটা আমি প্রাইম সবগুলা ডিভিজর গুলা চেক করলাম, তারপরে আমি বলবো যদি এটা যদি কাউন্ট যদি মানে কাউন্ট বলতে যতগুলা ডিভিজর, এই ডিভিজর গুলো আসলে 2 এর বেশি হয় তাহলে রিটার্ন ট্রু। রিটার্ন ট্রু মানে হচ্ছে সরি রিটার্ন ফলস, এটা হচ্ছে প্রাইম না কম্পোজিট নাম্বার, অথবা রিটার্ন ট্রু।
আমি একটা ইন্টিজার ইনপুট নিলাম এবং আমি ফাংশনে লিখলাম কিছু সামথিং, ধরেন ইন্টিজার এক্স, ইন্টিজার তো হবে না, এটা বুলিয়ান, বুলিয়ান এক্স। তো ইজ প্রাইম n, if is prime equal true, cout prime, else cout composite। আচ্ছা, এটা বুঝতে কার সমস্যা হয়েছে বলেন, বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? এটা আসলে আমি যে কোডটা এখানে করছিলাম, এটা জাস্ট একটা ফাংশনের ভিতর নিয়ে নিছি, যেখানে একটা কাউন্ট ভেরিয়েবল আছে এবং সবগুলা একটা n, তো 1 থেকে n পর্যন্ত আমি ইটারেট করতেছি, এবং যেগুলো আসলে n দ্বারা ডিভিজিবল আমি কাউন্ট প্লাস প্লাস করতেছি, এবং যখনই দেখতেছি যে কাউন্ট আসলে ইয়ে থেকে বেশি আর কি, তখন মানে 2 এর থেকে বেশি, তাহলে এটা প্রাইম। আসলে এটা লাগে না, আসলে এটা যদি মানে আমি 2 থেকে চালাই, আসলে জিনিসটা আসলে এরকম, জাস্ট বোঝানোর জন্য বললাম। 2 থেকে যদি আমরা ইয়ে করি, তাহলে আবার n এর আগ পর্যন্ত, সো এটা যদি ডিভিজিবল হয় তাহলে রিটার্ন ট্রু হবে অথবা রিটার্ন ফলস হবে। একই কথা। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এই টপিকে। আচ্ছা, এটা কি বেশি কঠিন হয়ে গেছে? কেউ রেসপন্স করতেছে না। হ্যাঁ, আপনারা আপনারা বুঝতেছেন কিনা এটা আমি না বুঝলে কিভাবে ই করবো আর কি। যদি বুঝে না থাকেন বা কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আবার যদি বুঝে থাকেন তাহলে তো রেসপন্স করবেন যে বুঝতে পারছি। বুঝতে পারতেছি ভাই। আচ্ছা, এখন প্রাইমেটটা গেল। এখন আমি হচ্ছে এই যে ইজ প্রাইমটা লিখলাম, এখন ধরেন আমি একটা ভ্যালু নিলাম, ওকে, সো ফর এক্সাম্পল 100। এখন আমি বললাম 1 থেকে 100 পর্যন্ত যদি if is prime I equal true হয়, 1 তো আর প্রাইম না, কম্পোজিট না, সো cout prime else cout composite। তো এটা আসলে কি করলাম, আগে আমরা একটি সংখ্যা প্রাইম কিনা চেক করছি, সো এখন বিষয়টা হচ্ছে আমরা 1 থেকে n পর্যন্ত একটি সংখ্যা, ধরেন n টা আরো বড় হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, এই জিনিসটা প্রাইম কিনা আমি চেক করতেছি। সো ইজ প্রাইম একটা সংখ্যা প্রাইম কিনা এটা চেক করার জন্য টাইম কমপ্লেক্সিটি, মানে টাইম কমপ্লেক্সিটি বলতে এটা আসলে n/2 পর্যন্ত ইটারেট করা লাগবে, যেটা আসলে প্রাইম কিনা চেক করার জন্য, যেটাকে আমরা অর্ডার অফ n ও বলতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে প্রতিবার n টাইমস চলবে আর কি। ধরেন এটা যদি আচ্ছা 100 হয়, তাহলে মানে n এর ভ্যালু যদি 100 হয় তাহলে 100 বার এটা চলবে। আবার এই যে লুপটা আমি চালাইতেছি প্রতিটা ভ্যালুর জন্য, এটাও কিন্তু n বার চলবে। তাহলে এর কমপ্লেক্সিটিটা হবে অর্ডার অফ n ইনটু n। কারণ ধরেন এই যে লুপ, এটা যদি 100 বার চলে, তো প্রতিবার একটা ভ্যালুর জন্য n বার চলবে। দ্যাট মিনস একটা ভ্যালুর জন্য n বার চলবে। তাহলে n টা ভ্যালুর জন্য আসলে n ইনটু n বার চলবে। দ্যাট মিনস
এই ফাংশনের কমপ্লেক্সিটি হয়ে যাবে n ইনটু n। এটা কি বুঝতে পারছেন? আই নো আপনারা একটু আর কি টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে তেমন জানার কথা না, বাট একটু হলে আন্দাজ করতে পারবেন আই গেস। তো এটা আসলে আমরা কেন করতেছি? এটা হচ্ছে ধরেন আপনাকে কোশ্চেনে এরকম বলা হলো যে given a number n, print all primes till n, এরকম আর কি। তো 1 থেকে n পর্যন্ত প্রাইম গুলা প্রিন্ট করতে হবে। সো এটার কমপ্লেক্সিটি অর্ডার অফ n ইনটু n হয়ে যাচ্ছে। এখন এটা আমি কেন বললাম? এর কারণ হচ্ছে এই জিনিসটাকে আমরা একটু রিডিউস করতে পারি, যে এটাকে আরেকটু সহজে আমরা মানে অর্ডার অফ n ইনটু n না হয় খুবই কম একটা টাইম কমপ্লেক্সিটিতে আমরা রান করতে পারি। আচ্ছা, আমার হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো ধরেন হ্যাঁ ভাই দেখা দিচ্ছে। ওকে ওকে 3 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, এতটুকু পর্যন্ত যাই। এখন একটা জিনিস দেখেন, আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। আমরা ওই যে মাল্টিপলের বিষয়টা পড়ছিলাম না, যে একটা ট্রি আছে, মানে ট্রি এর যতগুলা গুণনীয়ক আছে এগুলা 3 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, এরকম কিছু করা যায় কিনা? তো দেখেন 2 আছে, 2 থাকা মানে কি 2 এর সবগুলা মাল্টিপল 2 দ্বারা ডিভিজিবল। তাহলে 2 এর মাল্টিপল কি? 4 কাটা 6 8 10 12 14 16। একটু আগে একজন কোয়েশ্চেন করছিলেন না ভাই, 2 এর চেয়ে বেশি সংখ্যা কম্পোজিট প্রাইম হতে পারবে কিনা? পারবে না, কারণ ওই যে 2 এর মাল্টিপল তো এই সংখ্যাটা হবে। তো এজন্য আসলে 2 ব্যতীত কোনো ইভেন নাম্বার প্রাইম হতে পারবে না। এখন আমরা 3 এর ক্ষেত্রে দেখি। 3 হচ্ছে 6 তো অলরেডি কাটা, 3 এর 3 6 3 3 9, সো এটা কাটা কারণ এটা 3 দ্বারা ডিভিজিবল। 12 তো অলরেডি ভিজিটেড, তারপরে 3 5 এ 15, সো 15টা কাটা। ওকে, সো সিমিলারলি ধরেন 5 আসলে কি 5 যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 10 অলরেডি ভিজিটেড, ধরেন 17 18 19 20। ওকে, সো 3 5 এ মানে 4 5 20, সো 20 ও কাটা, আবার 2 এর দ্বারা এটাও কাটা। সো আমরা দেখেন এই যে সামথিং একটা ভ্যালু দিয়ে সবগুলা গুণনীয়ক কি আমরা কোনোভাবে ধরেন কোনোভাবে কোনো অ্যালগরিদম দিয়ে আমরা কেটে ফেললাম। দ্যাট মিনস এর পরেরটাতে গেলাম এরকম কেটে ফেললাম। তো এরকম আমরা কোনো অ্যালগরিদম ইউজ করতে পারি কিনা, যে ওই যে প্রাইম কিনা কম্পোজিট একটা 1 থেকে n এর ভেতর, তাহলে জিনিসটা আসলে খুবই সহজ হয়। তো এই জিনিস করার জন্য আসলে সিবের ধারণাটা আসে। আচ্ছা ফরাদ ভাই, আমরা আসলে কত ঘন্টা সময় মানে কতক্ষণ সময় নেব? 20 মিনিট। আচ্ছা, তাহলে আমি একটু লম্বা করতে বলছি। আচ্ছা, এখানেই আসলে সিবের ধারণাটা আসে। তো সিপ কি করে? এই যে আমরা বললাম যে একটা সংখ্যা দ্বারা এর মাল্টিপল গুলাকে সবগুলো কেটে ফেলা। তো সিপ আলটিমেটলি এই কাজটা করে। তো আমি আসলে আরেকটু এক্সপ্লেন করতে পারতাম, বাট আপনাদের টপিক একটু বেশি, আই গেস আমি একটু স্কিপ করি। এটা কোডে চলে যাই ডিরেক্ট। ধরেন একটা অ্যারে নিলাম ইন্টিজার, নাম দিলাম সিপ অফ এন। এন নিতে হবে। এখন গেস করলাম মানে জি স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি, সমস্যা নাই।
এখন আই গেস দেখা যাবে। তো সিব লেট সিবের সবগুলা ভ্যালু আসলে মানে সিব অফ আই ইকুয়াল যদি 1 হয় তাহলে প্রাইম, or সিব অফ আই ইকুয়াল 0 হইলো কম্পোজিট। এটা জাস্ট আমরা একটা গেস করলাম, ধরেন টেরে নিলাম এবং ইনিশিয়ালি সবাই আসলে প্রাইম। 2 থেকে n পর্যন্ত সিব অফ আই ইকুয়াল 1 মিন্স প্রাইম। আমরা জাস্ট এটা ধরার জন্য ধরলাম। ভাই সি ওয়ার্ডটা মানে কি আবার বলবেন একটু? সিব হচ্ছে এখন একটা বা আলাদা algorithm শেখাবো। জি এই অ্যালগরিদমের নাম হচ্ছে ওই যে প্রাইমার কম্পোজিট বের করার একটা মানে একটা রেঞ্জের প্রাইমার কম্পোজিট খুবই কম সময়ে বের করার জন্য আমরা সিপ অ্যালগরিদমটা ইউজ করি। বুঝছি ভাই। এটা অ্যালগরিদমের নাম। আমি আসলে আপনাদেরকে সিকোয়েন্সিয়ালি আগাতে চাচ্ছি, প্রথমে মানে আস্তে আপনারা বুঝেই যাবেন পরে, বুঝতে পারছেন? ওকে, তো প্রথমে সবগুলা প্রাইম ধরা। এখন আচ্ছা, আমি একটু আমার আগে যাই। আমরা কি দেখছিলাম যে একটা ভ্যালু আছে, এই ভ্যালুর সবগুলার মাল্টিপল আসলে এগুলা এই সংখ্যা দ্বারা ডিভিজিবল, মানে এই সংখ্যাটা প্রাইম হতে পারবে না। এগুলা এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? এটা যদি বুঝে থাকেন তাহলে 90% একটা সংখ্যার মাল্টিপল গুলো আসলে তার মানে কোনো সময় প্রাইম হতে পারবে না, এগুলো কম্পোজিট হবে। এটা কি আমরা ধরতে পারছেন? ভাই মাল্টিপল হবে না, আর কি বললেন জানি? মানে ধরেন 2 আছে, সো 2 এর মাল্টিপল কি 4, 6, 8। তো এই সংখ্যাগুলা আমি বুঝতে পারছি মাল্টিপল মানে কি, এই সংখ্যাটা আসলে 2 দ্বারা ডিভিজিবল, 2 দ্বারা বিভাজ্য, রাইট? তাহলে এটা হচ্ছে এক, আমরা কম্পোজিটের সংখ্যা কি পড়ছি যে তিনটা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ওই সংখ্যাটা যদি ডিভিজিবল হয় অন্তত একটা, তাহলে এটা আসলে কম্পোজিট। তাহলে 1 এবং 2 ব্যতীত মানে 4 ব্যতীত 4 এর একটা ডিভিজর হচ্ছে 2, দ্যাট মিন্স 4টা হচ্ছে আসলে কি, 4টা একটা কম্পোজিট কম্পোজিট নাম্বার। দ্যাট মিন্স আমরা হচ্ছে একটা সংখ্যার মাল্টিপল গুলাকে যদি আমরা কেটে দেই, দ্যাট মিন্স এগুলো আসলে কোনো মানে এগুলা কোনো সময় প্রাইম হতে পারবে না, কারণ ওই সংখ্যা দ্বারা অন্তত একটা সংখ্যা দ্বারা এটা ডিভিজিবল হয় আর কি। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলে বলেন, আমি আবার বলবো, সমস্যা নেই। বুঝছি ভাইয়া। ওকে, এটা বুঝলে আসলে মানে হাফ ডান আর কি, 80% বুঝতে পারছেন। আমি জাস্ট চেঞ্জটা দেখে আপনাদের। স্টপ শেয়ারিং। তো সিপ না, এটা কি সুন্দর একটা নাম দিই, ইজ প্রাইম। আমরা দেখছি যে আমরা ইনিশিয়ালি সবাইকে 1 করে দিচ্ছিলাম, দ্যাট মিন্স সবাই প্রাইম ধরে নিছি লেফট। তারপরে আচ্ছা,
এখানে আমরা কি করছি, ধরেন আমরা ওই যে ভিজুয়াল যেটা দেখছিলাম, আমরা ইনিশিয়ালি সবাইকে প্রাইম ধরে নিছি এবং এই সংখ্যাটা মানে 1 মানে কি, এটা আসলে প্রাইম। তো ধরেন 2 এর ক্ষেত্রে, সো এটা যদি 2 হয় তাহলে ধরেন n হচ্ছে n ইকুয়াল 6 ধরেন। তো প্রথমে এটা 2 ইটারেট হবে। সো 2 এ আমরা মানে 2 নিব না, 2 তো প্রাইম। সো 2 প্লাস 2 4 হবে। তো 4 আসলে কি? এটার গুণিতক, সরি গুণনীয়ক। আবার আমরা এটাকে প্রতিবার আমরা 2 করে বাড়াবো আরকি। সো 4, 6, আচ্ছা ধরেন একটু বেশি নেই, 8। সো 8। সো এগুলাকে ইজ প্রাইম আমরা 0 করে দিলাম। কারণ ওই যে আমরা বলছিলাম যে সামথিং কোনোভাবে আমরা এগুলাকে 0 করে দিব। দ্যাট মিনস এগুলা আসলে প্রাইম না। মানে একটা নাম্বার যেটা প্রাইম, এটার সবগুলা মাল্টিপল যেগুলো আছে n পর্যন্ত, এগুলাকে আমরা ইজ প্রাইম 0 করে দিব। দ্যাট মিনস এগুলা কম্পোজিট নাম্বার। এটা কি বুঝতে পারছেন? ভাই এখানে জে প্লাস জে ওইটা কি, মানে এখানে কি জে প্লাস জে হবে? মানে ধরেন 2 এর ক্ষেত্রে 2 তো আসলে প্রাইম। এখন যদি আপনি 2 দেন তাহলে 2 ইকুয়াল, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে i প্লাস i। থ্যাংক ইউ, এইটাই ভাই। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে মানে ধরেন আপনি একটা ভেক্টর নিলেন, আপনারা আই গেস ভেক্টরে অভ্যস্ত। সো কোন সংখ্যা যদি মানে এরকম হয় তাহলে আমরা যদি প্রাইমস ডট পুশ ব্যাক করি i কে এবং এর মাল্টিপল গুলাকে 0 করে দিই, তাহলে পরের বার যখন 2 আর 3 আসবে, 3 বলবে 3 হচ্ছে 1, তাহলে 3 এর মাল্টিপল কি আছে, 6 আছে, 9 তো আসবে না। ওকে, তারপরে 4 আসবে। তো 4 আসলে 4 ইজ প্রাইম ইকুয়াল 1 না, বরং আমরা 0 করে দিয়েছি এখানে। যখন 2 এ ছিল তখন i প্লাস i মানে 2 প্লাস 2 ইকুয়াল 0 ছিল। তখন আর এই ফাংশনটা কাজ করবে, মানে এই কন্ডিশনটা কাজ করবে না, এটা এলস এ চলে যাবে। আমরা এলস কন্টিনিউ করে দেবো জাস্ট। এখন যদি আমরা প্রাইম নাম্বারগুলো দেখতে চাই, প্রাইমস সি আউট, ওকে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম। কি হলো? Wait, n was not declared। আচ্ছা বড় হাতের n, আচ্ছা তাহলে ছোট হাতের n নিয়েছিলাম। ওকে, সরি জে ইকুয়াল 0 হবে। এটা তো এটার মাল্টিপল গুলো আমরা ইউজ করতেছি। এখন দেখেন এইভাবে আমরা কি করলাম, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মানে প্রাইম নাম্বার গুলা বের করে ফেললাম আর কি। তো এটা বের করার, এটা কেন আমরা যদি মানে আগেরটা যদি ইউজ করতে পারি, আমরা তো প্রতিটা লুপ চালিয়ে করতে পারি। এটা আসলে একটা হারমোনিক সিরিজ ফলো করে, যেটা হচ্ছে আপনারা আসলে এটা একটু ইন্টারনেটে সার্চ করে দেখে দেখে নেবেন আর কি। এটা একটু কমপ্লেক্স। তো এটার কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n লগ অফ লগ n। আমরা দেখছিলাম যে 1 টু দি পাওয়ার 7 নাম্বারেরও লগ মোটামুটি লগ 2 বেজের ভ্যালু 32 হয়। আর এটা আবার লগের লগ, দ্যাট মিনস অনেক কম একটা কমপ্লেক্সিটি যায়। তো এই অ্যালগরিদমের মাধ্যমে, এটা হচ্ছে সিভ অফ এরেথোনেসিস। তো এই অ্যালগরিদমের সাহায্যে আমরা অর্ডার অফ মানে খুবই কম টাইমের মধ্যে আর কি যে কোনো সংখ্যা প্রাইম কিনা কম্পোজিট সেটা বের করতে পারে। এটা হচ্ছে এই অ্যালগরিদমের কাজ। মেইনলি আমরা হচ্ছে এটা লুপ দিয়েই করতে পারি, কিন্তু ওই যে এফিসিয়েন্সির জন্য সিভটা ইউজ করতেছি আর কি। তারপরে
এখন আসেন জিসিডি। জিসিডির মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। গ্রেটেস্ট কমন ডিভিজর অথবা গসাগু। ওকে, তো ধরেন একটা সংখ্যা 120 ধরেন একটা সংখ্যা। তো এই সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে মানে এগুলার 60, আর 2 দিয়ে ভাগ দিলে 30, 15, 3, 5। তাহলে 120 এর ডিভিজর হচ্ছে কত? 2, 2, 2, 3, 5। আবার ধরেন 36 এর সরি 18, তাহলে 36 এর ডিভিজর হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। মানে এই সংখ্যা দ্বারা গুণ করলে 120 হবে এবং এই সংখ্যা দ্বারা গুণ করলে 36 হবে। তো এই ডিভিজর গুলার মানে প্রোডাক্ট বা গুণফল এই সংখ্যাটা হবে। এটা কি আপনারা ধরতে পারছেন? মানে এটা লেখা তো একই কথা, রাইট? হ্যাঁ ভাই। তো গ্রেটেস্ট কমন ডিভিজর যেটা করে সেটা হচ্ছে সবচেয়ে বড় ডিভিজর। গ্রেটেস্ট মানে কি? সবচেয়ে বড় ডিভিজরটা আসলে দুইটা আমাদের। তো ধরেন এটা হচ্ছে কমন আনকমন, এটা কমন, 2 2 কমন, 3 3 কমন। দ্যাট মিন্স 2 ইন্টু 2 ইন্টু 3। এটা হচ্ছে কমন। আনকমন কি কি আছে? 2 আছে, 5 আছে, 3 আছে। 2 5 3। পরাগ ভাই একটু আমাকে রিমাইন্ডার দিয়েন যদি একটু ক্লাসটা লম্বা হয়ে যায় তাহলে আমি একটু শর্ট করবো আরেকটু। ওকে, তো এখন যদি ওয়েট, আচ্ছা এক সেকেন্ড। ও সরি ভাই, আচ্ছা এখন শোনা যাচ্ছে আশা করি। হ্যাঁ ভাই। ওকে, মানে আমি যেটা বলছি যে এখানে হচ্ছে যেটা বলছি যে এখানে যেগুলা কমন ডিভিজর আছে, 2 আছে, 2 আছে, 3 আছে। তো এই কমন ডিভিজর গুলার মাল্টিপল বা প্রোডাক্ট বা গুণফল হচ্ছে 12। দ্যাট মিন্স 120 আর 36 এর জিসিডি বা গসাগু হচ্ছে 12।
সো এই জিনিসটা করার জন্য আমরা একটা অ্যালগরিদম ইউজ করতে পারি, যার নাম হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ওকে, সো এটা এরকম সামথিং, ধরেন একটা ইন্টিজার, আমি একটু করেই দেখাই জিনিসটা। ধরেন একটা ফাংশন যেটা হচ্ছে জিসিডি বের করবে দুইটা নাম্বারের, ইন্টিজার এ বি। আমার আইডি দেখা যাচ্ছে, কোড দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। তো এটা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম জিসিডি বের করার জন্য। আমরা দুইটা নাম্বার, যেকোনো দুইটা নাম্বার নিব, যতক্ষণ পর্যন্ত বি যে আছে, বি হচ্ছে 1 দ্বারা ডিভিজিবল না হচ্ছে, রিমাইন্ডারটা 1 মড, প্রথমে একটা ভেরিয়েবল নিব রিমাইন্ডার, তো 1 মড টু এ মড বি। সো এ মড বি এর রিমাইন্ডার যেটা হবে, একে মানে এটা একটা অ্যালগরিদম, এটা জাস্ট আপনার মুখস্থ করলে হয়ে গেছে। তো এটা একটু সিমুলেট, খাতায় সিমুলেট করে দেখবেন, দেখবেন এটা আসলে মানে 1 আর বি, এ আর বি যদি একটা আরেকটা যদি বড় ছোট হয়, তাহলে এটা রিমাইন্ডারটা এটাকে ঠিক করে ফেলে আর কি। সো এটা দিয়ে আপনারা জিসিডিটা বের করতে পারবেন। আর জিসিডি যদি বের করতে পারেন, তাহলে ওকে, এখন আমরা দেখবো এলসিএম। এলসিএম হচ্ছে, সরি, লসাগু, লিস্ট কমন মাল্টিপল। সো ধরেন ছোট একটা নাম্বার নেই, 12, 12 ডিভিজন 12, 6, 2, 3, আর ধরেন 18 নিলাম, 9, 3, 3। সো 12 ডিভিজন হচ্ছে 2, 2, 3। আর এটা হচ্ছে 2, 3, 3। আমরা জিসিডির ক্ষেত্রে কি করছিলাম, যে যেগুলা ডিভিজর গুলা যেগুলা সমান আছে আর কি, তো এটার ক্ষেত্রে দেখতেছি একটা সমান আছে, 3, 3 সমান আছে। এখন জিসিডি আসলে কত, গ্রেটেস্ট কমন ডিভিজর হচ্ছে 2 into 3। এলসিএম এর ক্ষেত্রে আমরা ওই যে কমন গুলা দেখবো, আবার আনকমন ফ্যাক্টর গুলা দেখবো। এই ফ্যাক্টর গুলো আসলে কমন, 2 এবং 3 আনকমন। সো আমরা জাস্ট 2 এবং 3 কে গুণ করে ফেলবো, তাহলেই আমাদের মানে এলসিএম বা লসাগুটা বের হয়ে যাবে আর কি। তো এটা আসলে আলটিমেটলি 6, 36, 36 আসবে এটা। দ্যাট মিনস জিসিডি আর এলসিএম এর মধ্যে আপনি দেখেন এখানে একটু মানে আমরা কমন নিলাম, কমন গুলোকে ফার্স্টে নিলাম, আনকমন গুলোকে নিলাম। তো জিসিডি আর এলসিএম এর মধ্যে একটা সম্পর্ক আছে। এটা আসলে কি, যে এলসিএম আমরা লিখতে পারি এলসিএম ইকুয়াল a into b divided by GCD of AB. That means আমরা যদি কোন সংখ্যার জিসিডি বের করতে পারি, তাহলে এলসিএম জাস্ট ওই সংখ্যা দুইটার গুণফলের সাথে জিসিডি ভাগ দিলেই বের হয়ে যাবে। এবং আমরা বলছিলাম প্রাইম এবং কম্পোজিট নেগেটিভ হতে পারবে না, কিন্তু -10 বা সামথিং যেটা হচ্ছে মাইনাস, এটা আসলে এগুলার এই সংখ্যাগুলার
পূর্ণ সংখ্যাগুলোর ডিভিজর আমরা মানে এলসিএম বের করতে পারবো, জিসিডি এলসিএম বের করতে পারবো, কারণ এখানে হচ্ছে পজিটিভ নেগেটিভ সাইন কোনো ম্যাটার করে না। দ্যাট মিনস আমরা এই সূত্রতে মানে অ্যাবসোলিউট ভ্যালু যেটা, মানে এটাকে এ এর অ্যাবসোলিউট ভ্যালু বি এর অ্যাবসোলিউট ভ্যালু দ্বারা দুইটা গুণ করে ফেলবো। ওকে, তো এভাবে আমরা মানে এলসিএমটা বের করতে পারবো। সো এলসিএম এর কোডটা যদি আমরা দেখাই, মানে এই যে এটাই আমরা মানে লিখবো 1 into b divided by GCD of f. So আচ্ছা, আইডি দেখা যাচ্ছে, আর স্ক্রিন দেখা যাচ্ছে বিএস কোড। ওকে, তো ইন্টিজার বি দুইটা সংখ্যা নিলাম। তো আমরা যেটা বলছিলাম যে ইন্টিজার ফর এক্সাম্পল সাম এক্স, এটা আমরা বলছিলাম কি অ্যাবসোলিউট অফ এ ইনটু অ্যাবসোলিউট বি ডিভাইডেড বাই জিসিডি অফ এ। এটা করলে আসলে আমরা এলসিএমটা বের করে ফেলবো। আর কোনো সময় হচ্ছে ইন্টিজার ওভারফ্লো হয়, কারণ সংখ্যাটা যদি 1 is 7 এর বেশি হয়ে যায় তাহলে একটু ওভারফ্লো হয়। এজন্য আমরা কি করি, এই সংখ্যাটা আসলে এভাবে লিখি। ফর এক্সাম্পল ইন্টিজার এক্স ইকুয়াল 1 জিসিডি এ বি ইনটু বি। উপরের যেটা লিখলাম এটা একই কথা, জাস্ট এভাবে লিখলে হচ্ছে এটা ওভারফ্লো হয় না আর কি, ওভারফ্লো কন্ট্রোল করে। আর তারপরে যদি আমি রিটার্ন এক্স দিয়ে দিই তাহলে এলসিএম পেয়ে যাব। এটা হচ্ছে এলসিএম এর পার্ট আর কি। স্যার আপনারা তেমন রেসপন্স করতেছেন না, এর মানে দুইটা হচ্ছে, একটা হচ্ছে আপনারা খুব ভালো বুঝতে পারতেছেন, অথবা আমি আসলে আপনাদের কিছুই বুঝতে পারতেছি না আর কি। না ভাই, বুঝতে পারতেছি। ওকে, ওকে, এখন আমরা কি, আচ্ছা আমাদের মেইন যে টপিক গুলো ছিল ডিভিজর, মাল্টিপল, প্রাইম, সিভ, জিসিডি, এলসিএম, আপনারা কি প্রবলেম সলভ করবেন নাকি আর একটু দেখবেন, কি করবেন বলেন? একটা প্রবলেম সলভ করে দেখবেন নাকি? ভাই প্রবলেম সলভ করাইলে মানে ভালো হয় আর কি। ওকে, ধরেন কোনটা দেখো, এটা দেখি। কি বলছে? ওকে, এটা কোড ফোর্সের প্রবলেম। আচ্ছা, এটা একটু আপনারা 2 মিনিট পড়েন, আমি পরে বলতেছি কি বলতেছি, জাস্ট 2 মিনিট পরে বাজে 18। আচ্ছা, আপনারা হয়তো একটু হলে পড়ছেন। আচ্ছা, আমি বলি এখানে কি বলছি। তো অনলাইন জাজের সাথে আপনারা পরিচিত আছেন আই গেস, প্রবলেম সলভ করেন, অনলাইন জাজ তো বুঝেন। মানে একটা প্রবলেম স্টেটমেন্ট থাকবে এবং এখানে কিছু টেস্ট কেস দিয়ে দিবে, এটা আপনি অ্যানালাইসিস করে আপনি কোড করবেন যাতে এই টেস্ট কেস পাস হয়, আবার ওই যে হিডেন টেস্ট কেস গুলো পাস হয়, মানে আপনার কোডটা সঠিক আছে কিনা চেক করার জন্য। সো এখানে বলছে যে ইউ হ্যাভ অ্যান অ্যারে। আচ্ছা, আমি বাংলাতে বলি, আপনাকে একটা অ্যারে দিয়ে দিবে। সো এটাকে আপনার ইচ্ছে মতো 2 পার্ট করতে হবে, এবং কি বলছে যে জিসিডি অফ বি, জিসি অফ মানে 2 পার্ট করবেন, এবং 2 পার্টের জিসিডি গসাগু অথবা গ্রেটেস্ট কমন ডিভিজর সমান হতে পারবে না। ফর এক্সাম্পল, আপনি যদি 2 নাম্বার টেস্ট কেসটা দেখেন তাহলে, আচ্ছা আমি একটু ড্রয়িং এ দেখি।
আচ্ছা, তো সেকেন্ড টেস্ট কেসে আপনারা যদিও স্ক্রিন দেখতেছেন না আমার, এটা দেখেন জাস্ট এরকম দেওয়া আছে। সো এটাকে যদি আপনার মানে দুই আমরা এগুলাকে দুইটা অ্যারেতে নিতে হবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এবং এই অ্যারের জিসিডি এবং এই অ্যারের জিসিডি সমান হতে পারবে না। ওকে, এখন ধরেন আপনি যদি একটা অ্যারেতে তিনটা নেন, অন্য অ্যারেতে এটা নেন, তাহলে জিসিডিটা 5 হবে। আপনি যদি একটা অ্যারেতে প্রথম দুইটা নেন, দুইটা অ্যারেতে দ্বিতীয় দুইটা নেন, তারপরেও এটা 5 হবে, কারণ 5 আর 5 এর গ্রেডেড কমন ডিভিজর হচ্ছে 5, এটাও কমন ডিভিজর 5। আপনি যদি একটা নেন আর এটা তিনটা নেন, তাও আপনার জিসিডি, এ এর জিসিডি আর বি এর জিসিডি সমান হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাই, বুঝছি। মানে এখানে তো আমি কোনোভাবেই পার্টিশন করতে পারতেছি না, কারণ একটা সংখ্যা 5, তো 5 এর ডিভিজর তো 5ই হবে, গ্রেটেস্ট কমন ডিভিজর। তাই কোনোভাবে আমি কমাতে পারতেছি না, কারণ কোনো নাম্বার যদি থাকতো ধরেন বেশি কম, তাহলে অত করতে পারতাম। এখন দেখেন, যদি ধরেন 1 2 2 টেস্ট কেসে দেওয়া আছে যেটা, এটাই বলবো। এটাকে যদি আপনি দুইটা ভাগে ভাগ করেন, ধরেন আপনি বুঝতে পারছেন 1 কে একটা অ্যারেতে নিয়ে নেন আর এটাকে একটা অ্যারেতে নিয়ে নেন, তাহলে জিসিডি অফ বি আসলে 2 আর জিসিডি অফ এ আসলে 1। গ্রেটেস্ট কমন ডিভিজর 1 নাম্বার অ্যারের 1 এবং 2 নাম্বার অ্যারের 2, এটাকে আমরা আলাদা করতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো কারো কি কোনো ইনটিউশন আসছে যে আসলে সেখানে প্রবলেমে বলছে যে এটাকে যদি পার্টিশন না করা যায় তাহলে আমরা নো প্রিন্ট করব অথবা ইয়েস প্রিন্ট করব। পার্টিশন কিভাবে করব এটা আমরা পরে দেখব। এখন নো কোন সময় হবে আপনি বলেন? আপনারা ধরতে পারছেন কিছু? যখন সমান হয়ে যাবে ভাইয়া। সবগুলা যেহেতু যখন সমান হয়ে যাবে, আমি কোনোভাবেই এম পারতেছি না। এমন তো না যে আমি এমটি নিব, এমটি নেওয়া যাবে না। সো একটা ভ্যালু নিতে হবে, দেখা যাচ্ছে এখানে আলটিমেটলি সমান হয়ে যাবে। তো আমাদের সবগুলা ভ্যালু যখন সমান হবে তখন আমরা এটা নো প্রিন্ট হবে। অথবা আমরা এগুলাকে দুই পার্ট করব। ওরা বলছে স্টেটমেন্টে যে ভাই আপনি 1 নাম্বার এরিয়াতে যা নিবেন আপনারা আপনি 1 দিয়ে দেন, আর 2 নাম্বার এরিয়াতে যাদের নিবেন তাদেরকে 2 দিয়ে দেন, মানে মার্ক করে দিবেন আপনার ইচ্ছা মতো। জাস্ট 1 একটা রেখে দিবেন, 2 একটা রেখে দিবেন। ওই যে আমরা শিফট করছিলাম 0 আর 1 দিয়ে ইজ প্রাইম, এরকম আর কি। আচ্ছা, তো একটু কোড করে দেখি জিনিসটা। আচ্ছা, আমাদের তো লাগবে না। আচ্ছা, এখানে টেস্ট কেস দেওয়া আছে 3, তাহলে একটা টি নেই। or টি, প্রতিটা টেস্ট কেসে আমাকে একটা ইন্টিজার n নিতে হবে। ওরা বলছে যে একটা n নিতে হবে এবং ইন্টিজার অ্যারে n। আমরা জাস্ট একটা n নিলাম অ্যারে সাইজ, এবং একটা n কি করলাম, ইনপুট নিলাম আর কি। ভাই তোমরা আপনি কি কোড শেয়ার করছেন আমাদের সাথে? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এই সমস্যাটা আগে হয়েছে, দুইটা স্ক্রিন মেনটেন করতে গিয়ে একটু সমস্যা হয়, সরি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, এখন আসছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে হচ্ছে এই যে কোডে যেটা বলছে যে ওরা ক্যান দিবে, মানে একটা প্রথমে কতটা টেস্ট কেস থাকবে এটা দিবে, তারপর প্রতিটা টেস্ট কেসের জন্য একটা n নাম্বার দিবে এবং n দিবে এবং nটা নাম্বার দিবে। সো আমরা টেস্ট কেসের জন্য t নিলাম এবং প্রতিটা টেস্ট কেস রান করলাম এবং প্রতিটা টেস্ট কেসের জন্য একটা n ইনপুট দিলাম এবং একটা array ইনপুট দিলাম। বুঝা গেছে? তো এটা আসলে কিভাবে করা যায়, একটা যদি বুঝতেছি, ধরেন আমরা এটাকে শর্ট করে ফেলি, কারণ ওই যে সবগুলা ভ্যালু যদি সমান হয়, ধরেন কিভাবে বলবো এটা, শর্ট তো করাও লাগবে না, শর্ট করে
শর্ট না করলেও হয়, বাট করে গেছে। শর্ট কিভাবে করে? আচ্ছা, আমি ভেক্টর নিয়ে নিই, আমি সিনট্যাক্সটা বলে গেছি। ভেক্টর আর অ্যারে একই জিনিস। শর্ট ডট বিগিন, প্রবলেম কোথায় হলো? আচ্ছা, 1 মিনিট, আমি একটু টাইম নিচ্ছি। ঠিক আছে। তো আমরা জাস্ট এটা শর্ট করলাম। শর্ট ফাংশনটা আপনারা আগে বুঝেন। জাস্ট ওই যে আপনারা কুইক শর্ট, মার্জ শর্ট এগুলো করেন, আমরা জাস্ট সেটা ফাংশন ইউজ করলাম, যেটা হচ্ছে এই এরেটাকে ছোট থেকে বড় শর্ট করে ফেলবে। এখন যদি এরের যে প্রথম ইন্ডেক্স, যেটা হচ্ছে 0 সমান সমান এরের যে সবচেয়ে লাস্টের ইন্ডেক্স সমান হয়, দ্যাট মিন্স আমরা কি বলতে পারি এরের সবগুলা ভ্যালু আসলে সমান? বলা যায় কিনা? জি ভাইয়া। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে নো প্রিন্ট হবে এবং আমরা কন্টিনিউ করে দিই। যদি না হয় তাহলে অবশ্যই আমাদের জিসিডি আছে। সেটা বের করার সবচেয়ে ইজি একটা জিনিস হতে পারে যে কি করা যায় বলেন? একটা লুপ চালাইয়ে জিসিডি অ্যালগরিদমটা ইউজ করবেন। মানে দুইটা পার্ট করতে হবে এখন, মানে একটা পার্টকে 2 দিয়ে মার্ক করতে হবে, একটা পার্টকে 1 দিয়ে মার্ক করতে হবে। তো কিভাবে করবো? মানে কিভাবে আলাদা করবো এটাকে? দুইটা অ্যারে, মানে একটা অ্যারেকে দুইটা অ্যারেতে পার্টিশন করতে হবে। আর যে দুইটা অ্যারের জিসিডি আবার ডিফারেন্ট হবে। তার উপর আইডিয়া আসতেছে না। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে এই ভ্যালুতে অন্তত দুইটা ভ্যালু আছে, একটা এরাতে দুইটা ভ্যালু আছে যেগুলা সমান না। সমান হলে তো আমাদের নো হইতো, এটা বোঝা গেছে। মানে একটা এটা যদি নো হইতো, মানে তাহলে তো এটা কন্টিনিউ হয়ে যাবে, মানে এগুলা সবগুলা ভ্যালু সমান। দ্যাট মিন্স এখানে হচ্ছে তারপরে যদি এটা ইফ কন্ডিশনটা মেনটেন না করে, তাহলে এখানে সামথিং কিছু একটা থাকবে, যেটা হচ্ছে এটাকে মানে এখানে এরাতে অ্যাটলিস্ট দুইটা ডিস্টিংক্ট বা ইউনিক নাম্বার আছে, এটা কিন্তু বলতে পারি। ধরেন এখানে যদি আমার শুধু 4 থাকতো এরেতে, তাহলে কিন্তু এই কন্ডিশনটা মেনটেন করতে এবং কন্টিনিউ হয়ে পরের টেস্ট কেসে চলে যেত। আর যদি ধরেন 3 3 4 5 এরকম থাকে, তাহলে কি এই কন্ডিশন মেনটেন করবে? না ভাই, এটা করবে না। আচ্ছা, দ্যাট মিন্স আমরা কি বলতে পারি এখানে হচ্ছে এটা যদি মেনটেন না করে, দ্যাট মিন্স এখানে অন্তত দুইটা ইউনিক ভ্যালু আছে, অথবা তো এরকম করার কথা না। সো আমরা এক কাজ করতে পারি কিনা, সবচেয়ে আচ্ছা, সবচেয়ে ম্যাক্সিমাম যে ভ্যালু, এই ভ্যালুকে আমরা 2 দ্বারা মার্ক করে দিব এবং পরের ভ্যালু সবগুলা আছে সবগুলাকে আমরা 1 দ্বারা মার্ক করে দিব। এরকম কি করা যায়? মানে এখানে যদি এই এরটা আছে ধরেন 51, তো 51 কে আমরা 1 দ্বারা মার্ক করে দিলাম, বাকি সবাইকে 2 করে দিলাম। তো এরকম কি হওয়া পসিবল যে বাকিগুলার জিসিডি 51 হবে? না ভাই। পসিবল না, কারণ এটা তো সবচেয়ে বড়। এখন আমাদের হচ্ছে বাকিগুলা এগুলা জিসিডি ওই না, ওই সংখ্যা অথবা ওই সংখ্যা থেকে ছোট হবে। মানে ধরেন 129, এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা প্রথমে ধরা হবে। এই ছোট সংখ্যা থেকে জিসিডিটা মানে গ্রেটেস্ট কমন ডিভিজর, মানে সবগুলা ডিভিজিবল হতে হবে। দ্যাট মিন্স এর হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর হতে হবে, সেটাও না, বরং এইগুলা মানে 1 না থেকে যদি অন্য কোনো সংখ্যা হতো, তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে ছোট যে ভ্যালু, এই ভ্যালু থেকে ডিভিজরটা আরো ছোট হচ্ছে। ফর এক্সাম্পল, আমার যদি
3 আর 4 থাকে। 3 আর 4 এর কিন্তু জিসিডি হচ্ছে 1 গ্রেটেস্ট কমন ডিভিজর, কারণ আর কোনো ভ্যালুই তো নাই, মানে দুইটাকে মানে ডিভাইড করবে। এখন আমরা জাস্ট এরকম করতে পারি কিনা যে 2 দিব, মানে 2 দ্বারা মার্ক করব যে ভ্যালুটা আছে গিয়ে সবচেয়ে বড়, আর বাকিগুলাকে কি করব 1 দ্বারা মার্ক করব। ধরেন আমরা সবচেয়ে বড় কি, বড় হচ্ছে, আমরা তো শর্ট করে ফেলছি, তো সবচেয়ে পরের ভ্যালু একটা ইন্ডেক্স 0 বেস ইন্ডেক্স, তো n-1 এ হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুটা থাকবে, কারণ আমরা শর্ট করে ফেলছি। তো আমরা যদি একটা লুপ ইটারেট করি, ওকে, আর এর ভ্যালুটা আমরা চেক করব জাস্ট, এটা যদি ম্যাক্স এর সমান হয় তাহলে আমরা ধরেন 2 দ্বারা মার্ক করে দিব, অথবা আমরা 1 দ্বারা মার্ক করে দিব এবং একটা নিউ লাইন দিব। যেহেতু ওরা বলছে যে ইয়েস প্রিন্ট করার জন্য, আমরা একটা ইয়েস প্রিন্ট করে দিব। এটা হবে কিনা বলেন? হতে পারে, আমরা ইয়ে করে দেখি, এনএল না ইন্ডেল, ইয়েস ইন্ডেল, আচ্ছা ইয়েস নো পরে একটা নিউ লাইন হবে। প্রতিটা টেস্ট কেস পরে একটা নিউ লাইন দেওয়ার কথা বলছি, কারণ এখানে তো মাল্টিপল টেস্ট কেস জন্য আর কি। আচ্ছা আমরা একটু সাবমিটে দেখি আমাদের প্রবলেমটা ঠিক আছে কিনা, না হলে আমরা পরে আবার দিব। সেটা রং অ্যান্সার আসছে, ভেরি গুড। ওকে, আচ্ছা আমরা প্রবলেম কি ঠিকঠাক করছি? আচ্ছা এক মিনিট। আউটপুটটা আমি আবার করি একটু, আই ডোন্ট নো কেন প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমরা তো এটাকে শর্ট করে ফেলতেছি, এখানে 1 2 মার্ক করতেছে ওরা ওদের ইন্ডেক্সের উপরে বেস করে। তো আমরা যেহেতু আমরা আসলে শর্ট করতে পারবো না, এটা শর্ট করলে তো ওরা ইন্ডেক্স মেনটেন করতে পারবে না, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে ধরেন শর্ট করা লাগে, ধরেন আরেকটা এরে নিয়ে নিলাম, এরে বি, আর বি সমান সমান দিলাম এ, এবং বিটাকে জাস্ট শর্ট করলাম। I guess
রান করে দেখি। ওকে, নিলাম। ফাংশন এটা মিলার কথা আসলে। আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছিল যেটা হচ্ছে আমরা ওই যে এটাকে শর্ট করে ফেলছিলাম। তো ওরা চাচ্ছিল যে আমরা এটাকে দুইটা পার্ট করব, শোনা যায় গেছে। তো এটাকে দুইটা পার্ট করব এবং এটাকে মানে দুইটা এ, বি এবং সি এর চাচ্ছে। তো বি এর একে আলাদা করব এবং সি এর একে আলাদা করব আর কি। তো আমরা কি করছি, আমরা ওই যে ফার্স্টে এ কে শর্ট করে ফেলছিলাম। তো এ কে শর্ট করা মানে হচ্ছে ওরা যে ইন্ডেক্সে দিছে এটা আসলে শর্টেড হয়ে যাবে। সো এটা আসলে অ্যাকসেপ্টেড হবে না, কারণ ওদের 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 সাথে ইন্ডেক্সের সাথে এটা মিলবে না। সেকেন্ড যে ইয়েতে ভুল করছিলাম যেটা হচ্ছে আমরা যে এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে এর ব্যাক নিয়ে নিছিলাম, মানে সবচেয়ে ছোট যে ভ্যালু। এটা আসলে ম্যাক্সিমাম এলিমেন্ট একটা ফাংশনে আছে যে ম্যাক্স এলিমেন্ট অ্যারে ডট বিগিন অ্যারে ডট এন্ড। এটা আসলে আমরা এভাবে না করে জাস্ট হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে এটা শর্টেড আছে, আসলে শর্টেড নাই। তো এটা জাস্ট ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করতে হবে এবং যেখানে ম্যাক্সিমাম এলিমেন্ট পাবো সেখানে 2 দিব এবং যেখানে পাওয়া যায়নি সেখানে আমরা 1 দিব। সেটা কি একটু ক্লিয়ার হয়েছে? না, আমাদের ইমপ্লিমেন্টেশনে একটু সমস্যা ছিল, কিন্তু মানে লজিকে ঠিকঠাক ছিল আর কি। আপনাদের কারো কিছু? বুঝতে পারছি ভাই। আচ্ছা, বাকি ভাই ওই জাস্ট এই ফাংশনটা বুঝি যে এলিমেন্ট যে এটা কি কোনো ফাংশন? এটা ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যে আপনি যদি ভেক্টর ইউজ করে থাকেন এবং সি প্লাস প্লাস অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এটা হচ্ছে ম্যাক্স এলিমেন্ট। এটা হচ্ছে একটা এর মাঝে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা বের করে দিবে। আপনি যদি মিন এলিমেন্ট ইউজ করেন তাহলে মানে সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা যেটা বের করে দিবে। আপনারা জাস্ট এভাবে না করে জাস্ট যে ম্যাক্স, যদি ম্যাক্স ইজ ইকুয়াল টু সামথিং ধরেন 0 নিয়ে নিলেন, এর ভ্যালু দেন হচ্ছে ম্যাক্স ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ ম্যাক্স এবং এর, এভাবে করতে পারেন। একই কথা, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা, ফরাদ ভাই আমাকে একটু বলবেন কত সময় আছে বা আচ্ছা কত সময়, আমরা ধরেন 10 মিনিটের মতো ডিসকাস করব। আমাদের মোটামুটি মেইন যেগুলা বোঝানোর কথা ছিল, এখন জাস্ট কিছু ফাইন্ডিংস আপনাদের বলবো আর কি। আচ্ছা, তো আমরা আপনাদের একটা কন্টেস্ট দিয়ে দিব, আসলে আপনারা ট্রাই করেন কন্টেস্টের এগুলো সলভ করার জন্য, কারণ আপনি যদি যখন হাতে নাতে যদি প্রবলেম সলভ না করেন তাহলে হচ্ছে এটা আসলে লেকচার দেখে আসলে বোঝার কথা না। আর আমরা হচ্ছে আপনাদের ওই যে প্লেলিস্টও দিয়ে দিব আর কি, এগুলা দেখে আপনারা প্রবলেম সলভ করবেন এবং সলভ করার মানে আমাদের গ্রুপে তো মেন্টররা আছেন, তো প্রবলেম হলে কোনো সমস্যা হবে না। এখন জাস্ট কিছু ফ্যাক্ট আমি বলবো, আই গেস বেশি সময় নিব না। তো 40-50 এর ভেতরে শেষ করা ট্রাই করবো। সো
একটা জিনিস আমরা একটা ফাইন্ডিংস দেখি। ধরেন 1 নম্বর যেটা, the divisors come with pair. That means আমরা ধরেন 12 আছে। সো 12 এর ডিভিজর 1 ইনটু 12, 6 ইনটু 12, আবার 2 ইনটু 3। দ্যাট মিন্স পেয়ার আকারে ডিভিজর গুলো থাকবে। মানে একটা সংখ্যা যদি ডিভিজর হয় তাহলে এর সাথে যেটা গুণ হবে সেটাও ডিভিজর হবে। তো এটা হচ্ছে মানে ডিভিজর কাম উইথ পেয়ার, এরকম একটা আর কি প্রপার্টি আছে। তারপরে আপনাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনের টপিক আছে। আসলে একটা ক্লাসে সবগুলো আসলে দেখানো পসিবল না। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখাতে পারলে আর কিছু জিনিস বলতে পারতাম। তারপরে ওই যে বিট মাস্ক আছে, সেটা হচ্ছে নাম্বার থিওরির সাথে রিলেটেড। আচ্ছা, আরেকটা প্রপার্টি হচ্ছে নাম্বারের, যে কোনো নাম্বার ধরেন কনজিকিউটিভ নাম্বার হবে, ধরেন 10 আর 11, যে কোনো দুইটা কনজিকিউটিভ নাম্বারের জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিজর হবে 1। এগুলো আমি জাস্ট বলতেছি, আপনারা যখন মানে প্রবলেম সলভ করবেন তখন একটু হেল্প হবে আর কি। আবার আপনাদের আগেই বলছি যে ইভেন নাম্বার যেটা আছে, জাস্ট 2 হচ্ছে ইভেন নাম্বারের মাঝে প্রাইম নাম্বার, আর কোনো ইভেন নাম্বারের মধ্যে আর কোনো প্রাইম নাম্বার নেই। তারপরে একটা থিওরি আছে যেটা আসলে প্রুভেন না আবার আনপ্রুভেনও না, যে এভরি ইভেন ইন্টিজার গ্রেটার দেন 2 ক্যান বি রিটেন অ্যাজ দ্য সাম অফ টু প্রাইম নাম্বারস। মানে 2 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা ইভেন নাম্বার, দুইটাকে আসলে দুইটা প্রাইম নাম্বারের সামেশন আকারে লেখা যায়। এটা আসলে প্রুভেন না, আবার কেউ আবার ডিসপ্রুভও করতে পারে না আর কি। আচ্ছা, আসলে একটা ক্লাসে এত বড় টপিক কভার করাটা একটু হার্ড। তো আপনাদের একটু মানে রিসোর্স দিয়ে দিব, তারপরে কন্টেস্ট এটা দিয়ে দিব, আর কিছু প্রবলেম হতে অ্যাড করবো। আপনারা প্র্যাকটিস করেন, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে গ্রুপে বলবেন। ফরাদ ভাই।